নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে। আমি অনুপ বিশ্বাস। বন্ধুরা, আপনারা আছেন আমার সাথে ভারতের এমন একটি দুর্ঘটনার বিষয়ে আলোচনা করতে, যেটা বিগতকাল 15 জন ভারতীয়র জীবন নিয়ে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, বিগতকাল আমাদের পশ্চিমবাংলাতে একটি ভীষণ বড় ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যে অ্যাক্সিডেন্টে 15 জন মানুষের মৃত্যু হয়ে গিয়েছে। আর এই খবরটা যখনই বাইরে আসে, তখন মানুষ আজ থেকে 1 বছর আগে ঘটা এরকমই আরেকটি ঘটনার কথা সবার মনে পড়ে যেতে থাকে। কেননা সেরকমই কিছু ঘটনা এবারও ঘটেছে, যেখানে একসাথে 3টে ট্রেন একে অপরের সাথে ধাক্কা খেয়ে গিয়েছিল। মনে আছে আপনাদের? কমসে কম 300 জন মানুষের মৃত্যু হয়ে গিয়েছিল যে ঘটনাতে। তেমনই একটি দুর্ঘটনা বিগতকাল পশ্চিমবাংলাতে ঘটে গিয়েছে। এখানে একটা দাঁড়িয়ে থাকা ট্রেনকে দ্বিতীয় একটা ট্রেন এসে ভীষণ ধাক্কা মারে। মানে পিছন দিক দিয়ে একটা মালগাড়ি এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে, যার পরে 15 জন মানুষের সেখানে মৃত্যু হয়ে গিয়েছে। আর এই শিরোনাম নিউজ এজেন্সির মাধ্যমে মার্কেটে চলে আসে। এই যে এখানে কিছু ছবি আপনাদের সামনে রয়েছে। এই যে প্যাসেঞ্জার ট্রেন সামনে দাঁড়িয়ে রয়েছে, আর পিছন দিক দিয়ে এরকমভাবে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। আর সেই ধাক্কা মারার ফলে কাঞ্চনজঙ্ঘা প্যাসেঞ্জার ট্রেনটি কিভাবে আকাশমুখো হয়ে গিয়েছে একবার দেখুন। প্যাসেঞ্জার ট্রেনের বগিগুলোর পরিস্থিতি কীরকম একবার দেখুন। আর এই ছবিগুলো দেখে আন্দাজ করা এটা খুবই সহজ যে এই ঘটনাটা কতটা ভীষণ হয়েছিল। আর এই দুর্ঘটনাতে এখনও পর্যন্ত যতগুলো মানুষের মৃত্যু কনফার্ম করা হয়েছে, ডেফিনেটলি তারও বেশি হতে পারে। কারণ এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে এমনটাই আন্দাজ করা যাচ্ছে। এই ছবিগুলো স্পষ্টতই আমাদেরকে বোঝাচ্ছে যে কত স্পিডে এই মালগাড়িটি এসে প্যাসেঞ্জার ট্রেনটিকে ধাক্কা মেরেছে। এছাড়াও বন্ধুরা, এই ছবিগুলো আমাদের মনে আরও কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে, যে একই রেল ট্র্যাকে দুটো ট্রেন কিভাবে চলে আসে। অলরেডি ট্র্যাকে যে ট্রেনটা দাঁড়িয়েছিল সেটার সম্বন্ধে তথ্য কেন রেলওয়ে স্টাফদের কাছে ছিল না? আর দাঁড়িয়ে থাকা এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, সেই ট্র্যাকেই মালগাড়ি কিভাবে আসলো? অর্থাৎ সেখানকার সিগন্যাল নিশ্চয়ই খারাপ ছিল। এছাড়াও যে স্থানে এই দুর্ঘটনাটি হয়েছে, সেই স্থানে কর্মরত যে রেলের কর্মীরা আছে, তাদের কোনো না কোনো গাফিলতি নিশ্চিত এখানে ছিল, যার কারণে এত বড় একটা দুর্ঘটনা সেখানে ঘটে গিয়েছে। বন্ধুরা, প্রাথমিক কারণ থেকে জানা যাচ্ছে যে রাস্তায় যে সিগন্যাল লাগানো ছিল সেই সিগন্যাল খারাপ ছিল। আর সিগন্যাল 3 ঘন্টা আগে থেকেই খারাপ ছিল। এরকম পরিস্থিতিতে ওই খারাপ সিগন্যালে মালগাড়ির ড্রাইভারকে যে প্রোটোকল পালন করার কথা ছিল, সেই প্রোটোকল মালগাড়ির ড্রাইভার ফলো করেনি, যার কারণে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। অবশ্য তবুও এখানে প্রশ্ন বাকি থেকে যায় যে সিগন্যাল খারাপ হওয়া আর সেই সিগন্যাল ঠিক করা, এই সমস্ত কিছুরই দায়িত্ব তো রেলওয়ে কর্মচারীদের, তাই না? তাহলে কেন সেখানে কোনো রেলওয়ের কর্মীর উপস্থিত ছিল না, যারা এই দুর্ঘটনাটা আটকানোর জন্য প্রচেষ্টা করতে পারত? এছাড়াও মালগাড়ির লোকো পাইলট দ্বারা এরকম একটা ভুল কিভাবে হয়ে গেল? এরকম বিভিন্ন প্রশ্ন বারবার উঠছে। আর এই কারণের জন্যই দেশের ভিতরে টপ ট্রেন্ডে ট্রেন অ্যাক্সিডেন্ট রেলমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল হ্যাশট্যাগ এগুলো ট্রেন্ড করতে শুরু করে, এবং সেই সাথে বৈষ্ণবী বৈষ্ণব ইস্তেফা দো এটাও ট্রেন্ড করতে থাকে। সারা দুনিয়ার মিডিয়া দ্বারাও এই দুর্ঘটনা কভার করতে শুরু করা হয়। আলটিমেটলি এই দুর্ঘটনার জন্য কোন কোন বড় কারণগুলো দায়ী রয়েছে? রেলওয়ে দ্বারা কর্মী নিয়োগের যে দেরি, সেটাও কি এই দুর্ঘটনার পিছনে দায়ী রয়েছে? কেননা প্রাপ্ত তথ্যের উপরে জানা যাচ্ছে যে এখনও রেলওয়ের কাছে 2.5 লক্ষ কর্মীর পদ খালি রয়েছে। আর এমন পরিস্থিতিতে ইতিমধ্যেই যে রেলওয়ের কর্মীরা কাজ করছে, তাদের উপরে কাজের ওভার বার্ডেন তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই বিশ্লেষণগুলোই করব যে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো, আর এর পিছনে আসলেই কে বা কারা দায়ী রয়েছে। বন্ধুরা, পশ্চিমবাংলার দার্জিলিংয়ে সকাল 8টা 15-র খবর বলা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন দিক দিয়ে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে, যার পর আমাদের সামনে এরকম কিছু ছবি
উঠে এসেছে। আর এই দুর্ঘটনার যে দৃশ্য সেগুলো সত্যিই ভীষণ ভয়ঙ্কর। আর এই ঘটনাটা এক্স্যাক্ট কোথায় ঘটেছে সেটা জানার জন্য কিছুটা এরকমভাবে বুঝুন। এদিকে এই পূর্বোত্তর ভারতকে কানেক্ট করার জন্য বিশেষভাবে এই যে শিলিগুড়ি করিডোর রয়েছে, যেটাকে আপনারা চিকেন নেক নামেও জানেন, এখানে একটি ফাঁসি ডেওয়া নামের জায়গা আছে, যেটাকে আপনি যদি আরও একটু গুগল করেন তাহলে বান্দারগাছ নামের একটি জায়গা দেখতে পাবেন। এই রাস্তা দিয়ে হয়ে ট্রেন শিয়ালদার দিকে আসছিল। তো এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ারে যে জোন আসে রেলওয়ের, এখানেই এই দুর্ঘটনাটা হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও বড় বড় নেতা মন্ত্রীদের তরফ থেকে এই দুর্ঘটনার সংবেদনা জানানো হয়েছে। আর বন্ধুরা, এখানে যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা হলো যে রেড সিগন্যাল এখানে কাজ করছিল না। আর এরকম পরিস্থিতিতে সিগন্যাল ক্রস করে মালগাড়ি আগে এগিয়ে যায়। তো এবার প্রশ্ন আসে, সিগন্যাল যদি কাজ না করে তাহলে কি ট্রেন চলতে পারে? তো সেখানে উত্তর হচ্ছে, মালগাড়ির ড্রাইভারকে TA912 নামের একটি কাগজ দেওয়া হয়েছিল। আর এই কাগজের অর্থ ছিল যে সিগন্যাল কাজ করছে না, কিন্তু আপনি যেতে পারেন, মানে লাইন ক্লিয়ার আছে, আপনি যেতে পারেন, কিন্তু এখানে আপনাকে একটি প্রোটোকল মানতে যেতে হবে। আর সেই প্রোটোকলটা কি? প্রতি সিগন্যালে 1 মিনিটের জন্য আপনি গাড়ি দাঁড় করাবেন এবং লাইনে ঘন্টায় 10 কিলোমিটারের গতিতে আপনি এগোতে থাকবেন। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, মালগাড়ির যে ড্রাইভার ছিল তিনি এই প্রোটোকলটা সঠিকভাবে পালন করেনি, যার কারণেই এই দুর্ঘটনাটা ঘটে গিয়েছে। আর এই কারণেই রেলওয়ে মন্ত্রীর চেয়ারম্যান জয়া বর্মা সিনহা বলছেন যে মালগাড়ির লোকো পাইলট সিগন্যাল ওভারশুট করেছে। তিনিই বলছেন, যার কারণে এই মালগাড়িটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে গিয়ে ধাক্কা মেরেছে। আর্মি আর ইন্ডিয়া আরএফের টিম রেস্কিউ অপারেশনের জন্য সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এবং তারা তাদের কাজও সম্পূর্ণ করে দিয়েছে। আর রুটকে রিস্টোর করার কাজও এখনও চলছে। তো ওখানে পরিস্থিতি কীরকম কী হয়েছে এখানে এই ছবিগুলোর মাধ্যমে আপনারা নিশ্চয়ই স্পষ্টতই বুঝতে পারছেন। মিনিস্ট্রি অফ রেলওয়ের দ্বারা দুর্ঘটনায় যারা আহত ও নিহত হয়েছে তাদের পরিবারের মানুষদের জন্য হেল্পলাইন নাম্বারও জারি করে দেওয়া হয়েছে। এছাড়াও রেলওয়ে বোর্ডের যিনি চেয়ারম্যান জয়া বর্মা সিনহা, তিনিও এই দুর্ঘটনার আপডেট দেন। যদি আপনাদের মনে থাকে তাহলে লাস্ট ইয়ার বালাসরে যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখনই এনাকে এই পদে বসানো হয়েছিল, মানে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের পদে। কিন্তু কেন? কারণ তিনি সেই সময় রেস্কিউ অপারেশনে খুব ভালোভাবে কাজ করেছিলেন। আর ইনি চেয়ারে বসার পর থেকে এখনও পর্যন্ত এটাই সবথেকে বড় রেল দুর্ঘটনা বলা হচ্ছে। আর এই বড় ঘটনার কারণে এই ঘটনার তদন্ত এখন একটা ভীষণ বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এখনও পর্যন্ত মুখ্যভাবে এটাই বলা হচ্ছে যে এই দুর্ঘটনার পিছনে সিগন্যালের খারাপ হওয়াটা এটাই সবথেকে বড় কারণ। আর এই সিগন্যাল খারাপ হওয়ার কথা আসলেই আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন জেগে উঠবে যে একসময় ভারতে একটা জিনিসকে নিয়ে জবরদস্ত একটা চর্চা চলছিল। আর বন্ধুরা, কি সেই জিনিসটি? কবচ সিস্টেম। কিন্তু কবচ সিস্টেম আসলেই সেটা কি জিনিস? আসলে বন্ধুরা, এটা আসলে ইন্ডিয়ান রেলওয়ের একটি সিকিউরিটি সিস্টেম। আর এই সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে যদি দুটো ট্রেন সামনাসামনিও চলে আসে তাহলে এই সিকিউরিটি সিস্টেমটি ওই দুটো ট্রেনটি ধাক্কা মারা থেকে আটকে দেবে। সামনাসামনি দুটো ট্রেন যতই গতিতে ছুটে আসুক না কেন, এই সিস্টেমটি যদি সেখানে ইনস্টল করা থাকে তাহলে এই সিস্টেমই অটোমেটিকই দুটো ট্রেনের গতিকে কমিয়ে সেই দুটো ট্রেনকে দুর্ঘটনাগ্রস্ত হওয়া থেকে আটকে দেবে। এক কথায় এই দুর্ঘটনাটি যেমনভাবে হয়েছে তেমন একই লাইনে যদি দুটো ট্রেন চলেও আসে তবুও এই সিস্টেমটি দুর্ঘটনা ঘটা থেকে আটকে দেবে। আর এই কবচ প্রণালীটি যখন ইন্ট্রোডিউস হয় তখন এই বিষয়টি নিয়ে ভীষণই চর্চা শুরু হয়েছিল যে ভারত রেলওয়েতে টেকনোলজির দিক দিয়ে অনেক অ্যাডভান্টেজের পথে এগিয়ে এসেছে। রেলওয়ে 2022-এ যখন এই সিস্টেমটিকে ইন্ট্রোডিউস করা হয় তখন দেশের ভিতরে একবার একটা আশা জেগে উঠেছিল
যে হয়তো এবার থেকে ট্রেন একে অপরের সাথে ধাক্কা মেরে কোথাও কোনো দুর্ঘটনা হবে না, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই কবচ সিস্টেমটি মাত্র আর মাত্র ভারতের 2% রেলওয়ে লাইনেই 2023-এর শেষ পর্যন্ত লাগানো সম্ভব হয়েছে। এবার হয়তো আপনারা জিজ্ঞাসা করবেন যে এর মানে তাহলে কি হলো। আসলে বন্ধুরা, এর মানেটা কিছুটা এইভাবে বুঝুন যে আমাদের ভারতবর্ষে প্রায় 1,00,000 কিলোমিটারের কাছাকাছি রেলওয়ে লাইন রয়েছে, আর 2023-এর শেষ পর্যন্ত মাত্র 1500 কিলোমিটার পর্যন্তই এই কবচ সিস্টেমকে লাগানো সম্ভব হয়েছে। অর্থাৎ কবচ সিস্টেম সেই এলাকাগুলোতে অ্যাক্টিভেট হয়েছে। সুতরাং এবার ভেবে দেখুন যে এত বড় এই রেল লাইনে মাত্র 2% জায়গাতেই এখনো পর্যন্ত এই কবচ সিস্টেমকে অ্যাক্টিভ করা হয়েছে। অর্থাৎ সেই জায়গা থেকে যে ট্রেনগুলো যাবে সেই ট্রেনগুলোতে কোনো রকম কোনো দুর্ঘটনা হবে না। সুতরাং এবার ভেবে দেখুন, 1,00,000 কিলোমিটার পর্যন্ত রেল লাইন যেটা আছে সেই পর্যন্ত এই সিস্টেমটি বসাতে আরও কত বছর সময় লেগে যাবে। 2022 থেকে এই সিস্টেমটা শুরু হয়েছে আর 2024 শেষ হতে চলেছে। এখনও পর্যন্ত মোটামুটি 3,000 কিলোমিটারের কাছাকাছি এই সিস্টেমকে বসানো হয়েছে, আর এখনও পর্যন্ত এটা যদি মাত্র 2%-এর কাছাকাছি লাগানো হয়ে থাকে তাহলে এখন থেকে আরও 50 বছর আগের কথা আমাদেরকে ভাবতে হবে। হতে পারে কোনো রকম টেকনোলজির অ্যাডভান্টেজমেন্ট হয়ে এই কাজটা আরও একটু দ্রুত করা সম্ভব হবে। আর এই দুর্ঘটনার পর রাহুল গান্ধীর তরফ থেকেও একটি প্রতিক্রিয়া আসে এবং তিনি একটি প্রশ্নও তোলে যে মোদির ক্ষমতাকালে এই যে বড় বড় রেলওয়ে দুর্ঘটনাগুলো ঘটলো এর জন্য দায়ী কে। এখানে আরও একটা তথ্য বেরিয়ে আসে যেখানে বেশিরভাগ মানুষের বক্তব্য যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কার্যকালে এরকমই অনেক বড় বড় রেলওয়ে দুর্ঘটনা ঘটেছে। এখন আপাতত এই দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে রেলমন্ত্রীর তহবিল থেকে তাদেরকে 10 লক্ষ টাকার জরিমানা দেওয়ার কথা হয়েছে, আর প্রধানমন্ত্রী দ্বারা 2.5 লক্ষ টাকা PNRF তহবিল থেকে দেয়া হবে। একইভাবে এখন আরও একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেটা একটু পুরনো, যেখানে নীতিশ কুমারজি অটলজির সময়ে যিনি সরকারে ছিলেন সেই সময়ে যে গাজাল ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল 1919-এ এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সেই সময় ওই অ্যাক্সিডেন্টের মোরাল রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আর ওনার এরকম নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার ব্যাপারটা সেই সময় ভীষণই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, আর সেই জন্যই বর্তমানের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকেও তার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা চলছে। যে আপনার কার্যকালে এত বড় বড় ট্রেন দুর্ঘটনা হয়েছে, তাহলে আপনি কেন আপনার পদ থেকে ইস্তফা দিচ্ছেন না? কেন এই দুর্ঘটনাগুলো ঘটার জন্য আপনি নিজেকে দায়ী করছেন না? তো বন্ধুরা, এখানে এই পরিস্থিতিতে একটা বড় প্রশ্ন এটাও তৈরি হয় যে পুরনো যতগুলি দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনাগুলোতে আসল কারণ কী ছিল। যদি আমরা পুরনো একটা টুইট দেখি তাহলে অক্টোবর 2012-র একটি টুইট, যেখানে জানা যাচ্ছে যে বিহারের মধ্যে আনন্দ বিহার টার্মিনাল থেকে বেরিয়ে কামাখ্যার উদ্দেশ্যে যাচ্ছিল একটি ট্রেন, সেই ট্রেনের কিছু বগি পাটি থেকে উল্টে যায়। একইভাবে সেই দুর্ঘটনার কি ফল্ট ছিল সেটা যদি জানতে যান দেখবেন সেখানে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফল্ট ছিল, মানে ম্যানুয়াল মিস্টেক ছিল। এরপর উড়িষ্যাতে যখন ট্রেন একে অপরের সাথে ধাক্কা মারে সেই দুর্ঘটনার প্রমুখ কারণগুলোকে যখন তল্লাশি করা হয় তো সেখান থেকেও এই তথ্যগুলো পাওয়া যায় যে ওই দুর্ঘটনাতে রং সিগন্যালিং হয়ে গিয়েছিল, সিগন্যাল সার্কিট বদলানোগুলোর জন্য একটা সমস্যা হয়েছিল যার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছিল। সেই একইভাবে অন্ধ্রপ্রদেশেও যখন ট্রেন অ্যাক্সিডেন্ট হয় তখন সেখান থেকেও এই তথ্যগুলো বার হয়ে আসে যে সেটা হিউম্যান এরর ছিল, ওভার শুটিং অফ সিগন্যাল হয়ে গিয়েছিল। সুতরাং এই দুর্ঘটনাগুলোকে দেখে এবার যে বড় প্রশ্নটা ওঠে সেটা হচ্ছে যে মানবীয় ত্রুটির জন্য যখন এত বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাহলে মানবীয় ত্রুটি কেন হচ্ছে বা কেন হয়? তো বন্ধুরা, এটা এই জন্যই হচ্ছে কারণ তথ্য বলছে যে জুলাই 2023 পর্যন্ত ভারতে 2.5 লক্ষ কর্মীর পদ, রেলওয়ে কর্মীর পদ খালি ছিল।
মানে বিষয়টা এরকমভাবে বুঝুন, যেখানে আপনার ২.৫ লক্ষ কর্মীর দরকার, সেখানে আপনি সেই ২.৫ লক্ষ কর্মীর যে কাজ, সেগুলো ইতিমধ্যেই যে কর্মীরা রয়েছে তাদের উপরে চাপিয়ে দিচ্ছেন, তাদেরকে দিয়ে করাচ্ছেন। সুতরাং যে মানুষগুলোকে দিয়ে আপনি এই কাজগুলো করাচ্ছেন, সম্ভবত হতে পারে তারা নিজেদের কাজের অতিরিক্ত ভারে কাজ করছে। আর এই অতিরিক্ত চাপের কারণেই হয়তো সেই কর্মীরা তাদের কাজের যে দায়িত্ব, সেই দায়িত্বটা তারা সঠিকভাবে পালন করছে না বা করতে পারছে না। বন্ধুরা, বর্তমানে ভারতের রেলওয়েতে ১২,১৮,০০০ কর্মী বর্তমানে নিয়োগ রয়েছে এবং এখনও এখানে আরও ২.৫ লক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে। আর এই ২.৫ লক্ষ কর্মী যদি নিয়োগ করা হয়, তাহলে সম্ভবত হতে পারে যে কর্মীরা ইতিমধ্যেই কাজ করছে তারা হয়তো এরপর থেকে আর কোনো মানবীয় ত্রুটি করবে না, এমনটাই দেশের বেশিরভাগ জনগণের ধারণা। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সরকার নিজেই বলছে যে কমসে কম ৩.৫ লক্ষ পদ, রেলওয়ের পদ এখনও খালি রয়েছে। আর এই ৩ লক্ষ পদে কর্মী নিয়োগ করার জন্য সরকার কেবল ভাবনা চিন্তাই করে যাচ্ছে। তো বন্ধুরা, এগুলোই ভীষণ চিন্তার বিষয় এবং আপনারা অবশ্যই চিন্তা করবেন। আর আপনাদের যে মন্তব্য তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আপাতত এই দুর্ঘটনার তদন্ত কমিটি বসানো হয়েছে, তদন্ত চলছে। দুর্ঘটনার আরও অনেক তথ্য আপডেট উঠে আসবে এবং নতুন কোনো আপডেট যদি উঠে আসে তাহলে আমি তা আপনাদের সাথে সাথে শেয়ার করে দেব। এখন আপাতত অনুপ আপনাদের থেকে এখানেই বিদায় চাইছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ দেশ দুনিয়ার সবথেকে বড় বড় যে আপডেট সেগুলো খুব তাড়াতাড়ি আমরা এই চ্যানেলে আপনাদের জন্য শেয়ার করে থাকি। ধন্যবাদ ভিডিওটিকে এখনো পর্যন্ত দেখার জন্য।